আচ্ছা, আমাদের কিন্তু আপনারা এখানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নার্সিং ফার্স্ট টাইমার ফুল কোর্সে ভর্তি চলছে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের একটা কোর্স। আমাদের বিজ্ঞ টিচার প্যানেল, আমাদের হচ্ছে যে পরিমাণ রিসোর্স অ্যারেঞ্জমেন্ট, তাতে কিন্তু বাংলাদেশের নার্সিং জগতে সবচেয়ে প্রিমিয়াম কোর্স অনলাইনে কিন্তু সার্ভিসটা দেয় হচ্ছে বি ব্রেইনের প্ল্যাটফর্ম। এটা আপনারা সবাই জানেন। সো যারা যারা ভর্তি হন না, আপনি চাইলে হচ্ছে ভর্তি হতে পারেন। আমাদের কি কি ফিচার আছে সেটা আপনারা আমাদের ফেসবুকে পেজে অথবা হচ্ছে আমাদের প্রতিনিধিদের কাছে নক দিলে কিন্তু আপনারা জানতে পারবেন। খুবই প্রিমিয়াম একটা প্যাকেজ, এখানে প্রায় হচ্ছে 11টা 12টার মতো ফিচার আছে এবং বলে শেষ করা যাবে না। রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ ভার্সন, ওয়েমার শিট, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, বই দেওয়া, নানা ধরনের কিন্তু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার প্রিপারেশনটাকে কিন্তু 100% করা হয় বি ব্রেইনার। আচ্ছা, ভাইয়াকে আজকে ওকে ইনশাল্লাহ জান্নাত, স্বর্ণালী পাল, ভাইয়া আমি আছি আরবি। আচ্ছা, আপনারা অনেকেই আমাদের কোর্সে অলরেডি ভর্তি আছেন, আপনারা একটু রিভিউ দিতে পারেন যে কোর্সটা আসলে কেমন। টিচারদের ক্লাস তো করতেছেন, আমার ক্লাস করতেছেন, সজীব ভাইয়ের ক্লাস আছে, সাবিতের ক্লাস আছে। তো তাদের ক্লাসগুলো কেমন হচ্ছে আই থিঙ্ক আপনাদের একটা ধারণা আছে। এবং হচ্ছে আমাদের বইগুলো কেমন, আমাদের কোর্স ম্যাটেরিয়াল, আমাদের এক্সাম সিস্টেম, এইগুলো সম্পর্কে ভালো ভালো রিভিউ দিবেন যাতে অন্যরা হচ্ছে উৎসাহিত হয়। কারণ আপনি যদি ভালো জিনিস পান সেটা অন্যরা বিলিভ করবে রাদার দেন আমার কাছ থেকে জানার চেয়েও। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে আমরা ক্লাসে ঢুকে যাই। আমাদের আজকের পাওয়ার বুস্টার ডোজের প্রথম প্রশ্ন দেখেন পাটিগণিত থেকে, যে দুটি সংখ্যার পার্থক্য 24 যদি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির 8/5 অংশ হয় তবে বড় সংখ্যাটি কত? এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে এবং আমরা প্রায় সময় এটা করে থাকি। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। দুইটা সংখ্যার পার্থক্য, দুইটা সংখ্যা একটা অপরটার এত গুণ, তাহলে বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখে থাকি। তো আপনারা একটু এই প্রশ্নটা পড়েন যে দুটি সংখ্যার পার্থক্য 24 এবং যদি ছোট সংখ্যা বড় সংখ্যাটির 8/5 অংশ হয় তবে বড় সংখ্যাটি কত? তো আমি এই ক্ষেত্রে একটা ট্রিক্স বলতে পারেন বা একটা কনসেপ্ট বলতে পারেন যে এই রকম যে তুলনা দেওয়া থাকে না ভগ্নাংশ আকারে, অনুপাত আকারে, আমরা একটু কালারটা চেঞ্জ করি। আমাদের কালারটা আমরা একটু নেই হচ্ছে হলুদ, আর একটু চিকন নেই। ওকে, এই যে তুলনা যেটা থাকে, তুলনা দুই ভাবে থাকতে পারে, একাধিক ভাবে থাকতে পারে। শতকরা দিয়ে তুলনা থাকতে পারে, তারপর হচ্ছে একটা একটার কত গুণ, অনুপাত দিয়ে তুলনা থাকতে পারে, ভগ্নাংশ আকারে তুলনা থাকতে পারে। তো আপনি এইখানে একটু খেয়াল করেন যে দুইটা সংখ্যার পার্থক্য 24 এবং ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার 8/5 তো আমি যদি ধরে নিই যে বড় সংখ্যাটা হচ্ছে 8 ভাগ, এই 8 ভাগ এটা হচ্ছে বড় সংখ্যা, এগুলা হচ্ছে আপনাকে বোঝানো আর কি। অ্যাকচুয়ালি আমরা গণিত সমাধানের চাইতে গণিতটা বোঝার চেষ্টা করব যাতে পরীক্ষার হলে এই সমস্ত যে বোঝাটা বা হচ্ছে ট্রিক্স গুলো আমাদের কাজে লাগে এবং খুব শর্ট টাইমে আমরা অঙ্ক করতে পারি। অঙ্ক সবাই করতে পারবে, আপনাকে এনাফ টাইম দিলে এই অঙ্ক সবাই করতে পারবে। চলক ধরে ধরে আমি জানি আপনারা ধরবেন যে মনে করি ছোট সংখ্যাটা এক্স, বড় সংখ্যাটা তার এত ভাগ, বা হচ্ছে বড় সংখ্যাটা এক্স, এইভাবে ধরবেন, তারপরে মাইনাস করে পার্থক্য বের করবেন। বাট আমি আপনাকে দেখাবো যে অঙ্ক নিয়ে আসলে কিভাবে চিন্তা করা যায়। সো আমরা যত বেশি অঙ্ক নিয়ে চিন্তা করতে পারবো খুব দ্রুত দেখবেন যে অ্যান্সার চলে আসতেছে, রাইট? তাহলে এখানে দেখেন দুটি সংখ্যার পার্থক্য 24 যদি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির 8/5 অংশ হয় তবে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা ধরেই নেই যে এখানে একটা তুলনা দেওয়া আছে, ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার 8/5 তাহলে আমরা ধরে নিচ্ছি বড় সংখ্যাটা হচ্ছে 8 ভাগ। তাহলে আপনি বলেন তো ছোট সংখ্যাটা কয় ভাগ হবে? ছোট সংখ্যাটা কয় ভাগ হবে এটা একটু বলেন তো, রাইট? ছোট সংখ্যাটা কয় ভাগ হবে এটা একটু বলেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কত অ্যান্সার হচ্ছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ছোট সংখ্যাটা হবে 5 ভাগ, রাইট? কারণ আমাদেরকে বলেই দিয়েছে যে যদি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির 8/5 হয়, ভগ্নাংশ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, একটা হর থাকে একটা লব থাকে, তাহলে এখানে একটা অ্যাকচুয়ালি হর আর একটা অ্যাকচুয়ালি লব, ছোট সংখ্যা বড় সংখ্যাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 5 ভাগ, রাইট? তাহলে এখন আপনি এদের মধ্যে পার্থক্যটা বের করে ফেলেন তো, পার্থক্য কত? 3 ভাগ হচ্ছে পার্থক্য। এবার দেখেন এখন কিন্তু আপনি একটা দারুণ কাজ করছেন যে আপনি পার্থক্যটাকে 3 ভাগ বিবেচনা করতে পারছেন। তাহলে 3 ভাগ যদি পার্থক্য হয় আপনি লিখতে পারবেন 3 ভাগ পার্থক্য সমান হচ্ছে 3 ভাগ পার্থক্য এইটা সমান হচ্ছে এইটাই, যে দুটি সংখ্যার পার্থক্য 24
অতএব 1 ভাগ সমান হচ্ছে আমাদের আরো কম, রাইট? কম হলে ভাগ দেই আমরা, রাইট? অতএব এখন আপনাকে জানতে চাইছে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে আপনার 8 ভাগ, আপনি ধরেই নিছেন। তাহলে অতএব 8 ভাগ মানে হচ্ছে আরো বেশি। তাহলে 8 ভাগ মানে হচ্ছে 3, 24 গুণ হচ্ছে 8। তাহলে 3 দিয়ে 24কে কাটলে 8 বার যাবে, 8 8 কত, 8 8 হচ্ছে 64। এখন দেখেন এখানে আমি অঙ্কটা এইভাবে করে দেখালাম, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই যে পার্থক্য আপনি বের করছেন না, এই পার্থক্য আপনার লিখাই লাগবে না। এই পার্থক্য আপনার লিখাই লাগবে না, জাস্ট হচ্ছে এইটার দিকে তাকাইলে কিন্তু এই পার্থক্যটা বুঝতে পারবেন। এবং সেইটা সমান আপনি মনে মনেই, কিন্তু এই পার্টটাও অ্যাকচুয়ালি লিখা লাগে না, অ্যাকচুয়ালি লিখা লাগে হচ্ছে এইটা, যদি আপনি লিখতে চান আর কি, কিন্তু এগুলো মুখে মুখে হিসাব করা যায়। তাহলে 24 গুণ 8/3, তাহলে এখান থেকে আসতেছে 64। এখান থেকে আসতেছে কত, 64। আমি জানি যে এটা আরো অন্যভাবেও সলভ করা যায়, সো যার কাছে সেই উপায় নেই, কিন্তু আমি চাচ্ছি যে আপনি গণিতটা নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আপনি হচ্ছে এই অঙ্কটা নিয়ে চিন্তা করেন যে এটার ভিতর থেকে কিভাবে প্রবলেম সলভ করা যায়। আপনার কাছে মনে করেন যে কিচ্ছু নাই, আপনার কাছে কোনো চলক নাই, আপনি জানেন না সমীকরণ কিভাবে সলভ করে, বাট হচ্ছে আপনি এই বিষয়গুলা, প্রাচীনকালে মানুষ এইটাই করতো, যে এখানে আসলে কত ভাগ বলতে কত ভাগ বুঝাইছে, রাইট? ওকে, তাহলে এইটার অ্যান্সার কিন্তু আমাদের 64। যারা যারা 64 উত্তর দিয়েছেন তাদের উত্তর কিন্তু সঠিক। আপনি দেখতে পাচ্ছেন যে মোস্ট অফ অ্যান্সার কিন্তু 64, রাইট? ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছেন। এই অঙ্কটা করাটার মধ্যে কোনো আসলে কি নাই, কোনো মানে ক্রেডিট নাই, বাট এই অঙ্কটা বোঝার মধ্যে ক্রেডিট আছে। কারণ এই যে আপনি বুঝলেন যে বড় সংখ্যাটির 8 ভাগের 5 ভাগ, এখান থেকে একটা পার্থক্য বের করে এটার সাথে রিলেট করলেন, এইটাই কিন্তু এই অঙ্কের লার্নিং, এবং এইটা আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন। যখন আপনি এই টাইপের ম্যাথ দেখবেন বা কোথাও দেখবেন যে এটার একটা অ্যাপ্লিকেশন আছে, তখন কিন্তু বুঝতে পারবেন যে এই ভগ্নাংশটাকে চলকের সাহায্যে না লিখেও আসলে এখান থেকে একটা ফাইন্ডিংস নিয়ে আসা যায়, তাই না? ওকে, আমরা পরের অঙ্কটাতে যাই। এখানে বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, এইটা আমাদেরকে বলা হচ্ছে। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা উত্তর দেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে, তো এইটা মুখস্থ রাখা সবচেয়ে বেটার। আমি বলি যে এইটা আসলে করে সমাধান করা চাইতে কিছু জিনিস আছে মুখস্থ রাখতে হবে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল, এইগুলা যদি একটু মুখস্থ রাখেন তাহলে এটা আপনাকে অ্যাডভান্টেজ দেবে। মানে পরীক্ষায় এরকম এক লাইনের প্রশ্ন আসে, তো করে দেখা লাগে না আর কি। কারণ এইটা করতে হলে মোটামুটি আপনাকে 25টা সংখ্যা যোগ করতে হবে, এবং এটা খুব ভালো টাইম নেবে। সো আমি যেই জিনিসটা টাইম টেক করবে এবং আদার্স কোনো অপশন নাই ওটা বের করার, তো আমি চেষ্টা করব যে ওই জিনিসটা আসলে মুখস্থ করে ফেলতে। এরকম কিছু এক্সেপশন জিনিস আছে যা আপনারা বইপত্রে পড়েন, যে এক্সেপশন ব্যতিক্রম, হ্যাঁ, কেমিস্ট্রিতে অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মুখস্থ করি। তাহলে এইটা কত হইতে পারে, আপনারা একটু অ্যান্সার দেন, আমি দেখি। আচ্ছা, অনেকে 1060 বের করতেছে, অনেকে হচ্ছে 1060। আচ্ছা, আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা, এটা আপনারা জানেন তো? এবং এইটা কিভাবে জানেন বলেন তো? আমি একটা ফোন নাম্বার শিখাইছিলাম আপনাদের, যে কি যেন বলেন তো, ফোন নাম্বারটা বলেন তো, যে 1 থেকে 100 পর্যন্ত মনে রাখার জন্য। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত মনে রাখার জন্য এরকম একটা লেখাইছিলাম, যে 4422 322 321, এরকম একটা সংখ্যা লেখাইছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। 322321, এটাকে বলছিলাম যে ফোন নাম্বার, মৌলিক সংখ্যার ফোন নাম্বার। এখান থেকে অ্যাকচুয়ালি কি জানা যায়? এখান থেকে অ্যাকচুয়ালি জানা যায় যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, আবার হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। এরকম ভাবে আমাদের 91 থেকে 100 এটার মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা। তাহলে এইভাবে হচ্ছে মানে প্রত্যেক 10 ঘর অনুযায়ী বা প্রত্যেক 10 সংখ্যার মধ্যে কয়টা
মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, সেইটা কিন্তু এই ডিজিটগুলো থেকে আমরা জানতে পারি। তো এই ডিজিটগুলার যোগফল কত হইতে পারে আপনারা একটু বলেন তো, অ্যান্সারটা অ্যাকচুয়ালি দেন। এটা কি 1060? ওকে। আচ্ছা, অনন্যা আক্তার বলেছে আগে কোনো ক্লাস করিনি। আপনার পেইড ব্যাচে যারা আছেন তারা আমার ক্লাস পেয়েছেন, আজকে একটা ফ্রি ক্লাস। ইনশাল্লাহ যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তারা আমার আরো প্রচুর ক্লাস পাবেন। সো ফ্রি ক্লাসে আমাদের প্রত্যেক টিচারেরই ক্লাস দিতে হয়। সো আপনাদের হয়তো একটা দুইটা ক্লাস পাইতে পারেন ফ্রিতে, বাট হচ্ছে আপনাকে যদি পুরো কোর্সের ক্লাস আপনি পেতে চান আপনাদেরকে ভর্তি হতে হবে একদম পেইড কোর্সে। আমাদের কিন্তু ফার্স্ট টাইমার ফুল কোর্স, এটা ভর্তি চলতেছে, ডিসকাউন্টও চলতেছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে মোস্ট প্রবাবলি আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে 1060। তো এই সংখ্যাটা মুখস্থ করে ফেলেন আজকে থেকে, এই সংখ্যাটা আজকে থেকে মুখস্থ করে ফেলেন, কারণ এই জিনিসটা পরীক্ষার হলে আপনি বসে বসে যোগ করবেন বা এটার অন্য কোনো ওয়ে নেই। সো যেটার অন্য কোনো ওয়ে নেই ওইটা মুখস্থ করে ফেলার মতোই ব্যাপার, তাই না, সাধারণ জ্ঞানের মতো। ওকে, এবার বলেন 91 থেকে 100 পর্যন্ত একমাত্র মৌলিক সংখ্যা কোনটা? 91 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কি বলেন তো? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে আমরা কেবলমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি, এটা ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। সাপোজ আপনি ধরেন হচ্ছে 7, 7কে আপনি শুধু 7 এবং 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করতে পারবেন না। সো এইখানে 91 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যাই আছে। এবং আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দেই যে নার্সিংয়ে কিন্তু টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 10টা। প্রশ্ন থাকে হচ্ছে 10টা। এর ভিতরে একদম সহজ, কোনো ভাবনা চিন্তা ছাড়া উত্তর করতে পারেন 7টা। 7টা কি 6টা? ওকে, 2, 3টা বা 4টা এইগুলা একটু মধ্যম মানের কঠিন হবে। কি হবে? মধ্যম কঠিন, রাইট, মধ্যম মানের কঠিন হবে 3 থেকে 4টা। তো এখন এই 3 থেকে 4টার জন্য জাস্ট একটু আপনি কষ্ট করে পড়তে হবে, বাকি হচ্ছে 7টা 6টা এগুলো অনায়াসে পারবেন। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে এইরকম যে 91 থেকে 100 পর্যন্ত একমাত্র মৌলিক সংখ্যা কত? 91 থেকে 100 পর্যন্ত একমাত্র মৌলিক সংখ্যা কত? 97। 97। আচ্ছা, একটা কথা আমাকে বলেন তো যে একটা সংখ্যার শেষে কোন কোন ডিজিট থাকলে আমরা বুঝতে পারবো যে ওই সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা হইতে পারে? কোন কোন ডিজিট থাকলে সংখ্যার শেষে বলেন তো? সংখ্যার শেষে কোন কোন ডিজিট থাকলে আমরা বুঝতে পারবো যে সেটা একটা মৌলিক সংখ্যা হইতে পারে? 4টা ডিজিট থাকলে। আচ্ছা, যারা পেইড কোর্সে ক্লাস করছেন তাদের মনে আছে যে আমি দেখাইছিলাম যে 1, 3, তারপরে হচ্ছে আপনার 4, 7 এইগুলা থাকলে মোটামুটি আমরা বুঝি যে এগুলা হচ্ছে একটা কি হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে। থাকলেই যে মৌলিক সংখ্যা হবে এরকম না, কিন্তু মৌলিক সংখ্যার শেষে এই ডিজিট গুলো থাকে। আচ্ছা, 9ও আছে। ওকে, তো এখানে উত্তর হচ্ছে 97। এবার একটা ঐকিক নিয়ম করতে দেই আপনাদেরকে, দেখি আপনারা পারেন কিনা। ঐকিক নিয়ম অনেকেই পারেন এবং ঐকিক নিয়ম নার্সিং এ কিন্তু একটা প্রশ্ন থাকবে মাস্ট। ঐকিক নিয়ম থেকে একটা প্রশ্ন নার্সিং এ থাকবে। এমন হয়েছে আমরা হচ্ছে ক্লাসে করাইছি হুবহু সেই অঙ্কটাই নার্সিং এ আসছে। তো এরকম একটা অঙ্ক এখানে আমরা দিলাম, 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, 36 জন শ্রমিক কাজটি কত দিনে করতে পারে? এই অঙ্কটা না করে উত্তর দিবেন, মানে ঐকিক নিয়ম করবেন না। দেখেন তো এই অঙ্ক থেকে ফাইন্ডিংস পাওয়া যায় কিনা। এই জন্য আমি বলছি যে প্রশ্ন নিয়ে আপনারা একটু ভাববেন, প্রশ্ন নিয়ে চিন্তা করবেন, প্রশ্নের মেরিটটা বোঝার চেষ্টা করবেন। বেশিরভাগ অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্নে এমনভাবে দেওয়ার চেষ্টা করে যাতে আপনি প্রশ্ন পড়ে অ্যান্সারে অনেক কিছু পেয়ে যান বা কোনো ক্লু পান, অথবা অ্যান্সারটাই আপনি পেয়ে যান, অথবা আপনার হইতে পারে অঙ্কটা আপনার করাই লাগতেছে না। তো এইরকম একটা প্রশ্ন আজকে বিসিএসও আসছিল, একটা পৌনঃপুনিকের কোয়েশ্চেন, যেটা প্রশ্ন ছিল ওইটাই অ্যান্সার। তো এই কোশ্চেনটাও আপনি না করে উত্তর দিতে পারবেন। আপনি দেখেন 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে,
36 জন শ্রমিক সেই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে দেখেন ক্ষমতাটা চিন্তা করেন, আমি যদি শ্রমিকের সংখ্যা বাড়াই দিই দিনের সংখ্যা কমে আসবে না? রাইট। এবং শ্রমিকের সংখ্যাটা আমি কেমন করছি, শ্রমিকের সংখ্যাটা আমি 18 থেকে 36 মানে ডাবল করে ফেলেছি। তার মানে শ্রমিকের সংখ্যা যদি ডাবল করি, ডাবল পরিমাণ দিন কমে যাবে, তাই না? অর্ধেক দিন কমে যাবে, তাহলে 12 দিনের অর্ধেক, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 6 দিন মাত্র। তাহলে এই অঙ্কটা কিন্তু আপনার করা লাগতেছে না, তাই না? এখন যদি বলেন যে না আমি করব, তাহলে কি করবেন? তাহলে আপনাকে দেখতে হবে কি বের করতে বলছে, দিন বের করতে বলছে। তাহলে আপনি লিখবেন যে 18 জন শ্রমিক একটি কাজ করে 12 দিনে, তাহলে একজন শ্রমিক সেই কাজটা করে আরো বেশি দিনে। একজন শ্রমিক যদি বেশি দিনে হয় তাহলে গুণ করবেন, আর 36 জন শ্রমিক সেই কাজটাই করবে আরো কম দিনে, তখন ভাগ করে দিবেন। তাহলে এখানে যদি 18 দিয়ে 36 কাটেন 2, 2 দিয়ে 12 কে কাটলে 6, তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু 6। অ্যান্সার হচ্ছে 6। তাহলে এই প্রশ্নটা না পড়েই কিন্তু উত্তর দেওয়া যায়, রাইট? ওকে, অর্থাৎ আপনার যে ডিজিটগুলো দেওয়া থাকবে প্রশ্নে এমন কিছু দেওয়া থাকবে যেখান থেকে আপনি উত্তরের ক্লু পাবেন, এবং এটা আপনার টাইম সেভ করবে। হ্যাঁ, যারা এই অঙ্কটা করতে যাবে, অনেকে হয়তো কেউ হয়তো এইভাবে করবে, তার জন্য একটু বেশি সময় লাগবে। কেউ আছে একদম বাংলা লিখে লিখে করবে, যে 18 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করে, একদিনে কত আর 100 দিনে কত। অথচ এই লাইনটা একবারে নিয়ে আসা যায় যদি আপনি মাথার মধ্যে একটু সেট করে রাখেন। ওকে, আচ্ছা। এবং নার্সিং এ সহজ গণিতই আসবে, এটা নিয়ে কোনো কঠিন হলে এইরকম একটু কঠিন করতে পারে। যেমন এই প্রশ্নটা আপনি দেখেন, যে এখানে বলা আছে কোন ছাত্রাবাসে 500 জন ছাত্রের 50 দিনে খাবার আছে, 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 300 জন ছাত্র আসলো, বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে এই ধরনের অঙ্কে কি করবেন? এটা কিন্তু ঐকিক নিয়মই। এই ধরনের অঙ্কে কি করবেন? এখানে দেখেন আগেই কিছু প্লাস মাইনাসের ব্যাপার থাকে। খাবার আছে কত দিনের, এটা একটু আমাকে বলেন। খাবার আছে 500 জন ছাত্রের 50 দিনে খাবার দিয়ে তারা শুরু করেছে, 10 দিন চলে গেছে। তাহলে 10 দিন চলে গেলে এখন কত দিনের খাবার কতজনের জন্য আছে, এটা আমাকে একটু বলেন। 10 দিন যদি চলে যায়, খাবার কত কত দিনের আছে এবং কতজনের জন্য আছে? খেয়াল করেন, 500 জনের জন্য 50 দিনে খাবার ছিল, 10 দিন চলে গেলে বাকি থাকে 40 দিন। ওই 40 দিন কিন্তু 500 জনের খাবারই ছিল। তাহলে আমাদের বলতে হবে যে খাবার আছে, খাবার আছে, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, 500 জনের 40 দিন। আপনাদের বোঝানোর জন্য লিখতেছি আর কি, পরীক্ষার হলে এত লিখার টাইম থাকে না। এই জিনিসটা আছে, কারণ 10 দিন অলরেডি খেয়ে ফেলছে। এখন আমাকে বলছে 10 দিন পরে 300 জন ছাত্র অ্যাড হয়েছে, তাহলে আমাকে খাওয়াইতে হবে কতজনকে বলেন তো? খাওয়াতে হবে, আগে ছিল 500 জন আর এখন 300 জন, তাহলে টোটাল হয়েছে 800 জন। এই 800 জন মানুষ খাইলে কতদিন যাবে এইটা আমাকে বের করতে বলছে। তার মানে আমার এই প্রশ্ন থেকে এই জায়গায় নিয়ে আসতে পারলে আপনি রাইট ট্র্যাকে আছেন, অঙ্কটা করতে পারবেন। ক্লিয়ার? বোঝাতে গেছে, তাই না? কারণ হচ্ছে 10 দিন তো আমার চলেই গিয়েছে, এবং 10 দিন চলে গেলে 40 দিন থাকে। এই 40 দিনে কিন্তু আমার এক্সাক্ট 500 জনের খাবারই ছিল, কিন্তু 300 জন এক্সট্রা আসায় এখন আমার কতদিন যাবে, প্রশ্ন আমার এইটাই চেয়েছে। তাহলে এখন আমি বলবো যে যেহেতু দিন চেয়েছে, তাহলে প্রশ্নটা ঠিক এইভাবে আমি মাথার মধ্যে পড়বো যে 500 জনের খাবার আছে 40 দিনের, একজনের জন্য সেই খাবার যাবে আরো বেশি দিন। তাহলে বেশি দিন গেলে আমার 500 আর 40 গুণ হয়ে যাবে। নর্মালি খাবারের অঙ্কে, কাজের অঙ্কে এগুলো গুণ হয়, এবং 800 জনের জন্য ওই খাবারটা আরো কম দিন যাবে, সো 800 দিয়ে ভাগ দিয়ে দিব। তো 0 0 কেটে দেন, 8 দিয়ে 40 কে কাটলে 5, আমাদের টোটাল যাবে হচ্ছে 25 দিন। কত দিন? 25 দিন আমাদের যাবে। কতদিন যাবে? 25 দিন যাবে। তার মানে এই অঙ্কটা বুঝতে পারছেন যে এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে কিন্তু টাইমটা দিতে হবে, যে আপনার অ্যাকচুয়ালি কত মাইনাস হচ্ছে কত যুক্ত হচ্ছে। আপনার লোক সংখ্যা বাড়তেছে কিন্তু দিন সংখ্যা কমতেছে। খাবার কিন্তু ফিক্সড পার্সেন্টেজ ছিল। তাহলে নর্মালি আমরা আমাদের ফ্যামিলিতে এইটা করি, যারা হচ্ছে একটু মিতব্যয়ী ফ্যামিলি, যাদের হচ্ছে মাসের বাজার এগুলা সব হিসেব করা থাকে। তো দেখা গেছে যে একটা হুট করে একটা আত্মীয় বা একটা মেহমান চলে আসলো যে সে 10 দিন থাকবে বাসায়, তখন কিন্তু ওই যে পরিবার, ওই পরিবারটাকে নতুন করে চিন্তা করতে হয় যে আমি আসলে এই যে আমার আত্মীয় 10 দিন থাকবে, তার জন্য কি খরচ বাড়াবো নাকি হচ্ছে আমরা নিজেরা একটু কম খাবো, এরকম একটা ডিসিশন নিতে হয়। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা আমাদের পার্সোনাল লাইফে ইউজ করি, তাই না?
তার মানে আমাদের পার্সোনাল লাইফে গণিতের ব্যবহার আছে, এবং এইটা রিয়েলাইজ করতে পারলে আপনি গণিত অনেক ভালো করবেন, যে আমি এইটা আসলে কেন এখান থেকে 500 থেকে 800 হইলো, কেন এটা 50 থেকে 40 দিন হয়ে গেল, তাই না? ওকে, তাহলে আমি প্রশ্নটা যদি আরেকবার রিক্যাপ করি, এখানে আমাদের প্রশ্নটা ছিল যে কোন ছাত্রাবাসে 500 জন ছাত্রের 50 দিনে খাবার আছে, 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 300 জন ছাত্র আসলো, বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে? তো যেহেতু 10 দিন চলে গেছে অলরেডি, আমার 10 দিন কমে 50 থেকে 40 দিন হয়ে গেছে, 40 দিন আমার খাবার ছিল 500 জনেরই, এক্সট্রা আরো 300 জন আসে, আমার মোট 800 জন হলো। এই 800 জন কতদিন খাবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো আমি বললাম যে 500 জনের খাবার আছে 40 দিনে, তাহলে একজনের জন্য সেই খাবার যাবে আরো বেশি দিন, তাহলে 500 গুণ 40, 800 জনের জন্য ওই খাবারটা একজনের তুলনায় কম দিন যাবে, সো 800 দিয়ে ভাগ, সো 0 0 কাটা, 8 দিয়ে 40 কে কাটলে 5 বার যাবে, 5 5 25। ক্লিয়ার? ওকে, হ্যাঁ বুঝিয়ে দিয়েছি। সাদিয়া সরকার এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে এমন হয়, সে বলেছে, সাদিয়া আফরিন না সিনথিয়া সিমু, সে বলেছে হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম হয়। আচ্ছা, এই অঙ্কটা সেম, একদম সেম, কিছুই বলে নাই। এখানে বলছে যে আগের অঙ্কের ক্ষেত্রে নতুন করে ছাত্র আসছিল আর এখানে ছাত্র চলে গেছে, তার মানে ছাত্র সংখ্যাটা মাইনাস হয়ে যাবে, ছাত্র সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তো এক্স্যাক্টলি খাবার আরো বেশি দিন চলবে। আমাদেরকে বলেছে কোন ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনে খাবার আছে, 30 দিন পর আপনি দেখেন 30 দিন পর 20 জন ছাত্র চলে গেছে, অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? তাহলে 30 দিন পর মানে হচ্ছে 190 দিনের খাবার আছে 200 জনেরই, কিন্তু এখন খাবে 20 জন, যেহেতু চলে গেছে 200 মাইনাস 20 মানে 180 জন খাবে। তো এই জিনিসটা করার পরে বাকি কাজ আপনাদের জন্য, এটা আমি আর করে দিচ্ছি না, আপনারা দেখে এটার উত্তর দেন। আমি মনে মনে একটা অ্যান্সার বের করে নিচ্ছি, আপনাদের জন্য একটু টাইম দিলাম, আপনারা এটা একটু করেন, তারপরে আমি ফিডব্যাকটা নেই। হ্যাঁ, অনেকে উত্তর দেওয়া শুরু করেছে 100 দিন 100 দিন 100 দিন। 100 দিন কি আমাদের উত্তরে আছে? হ্যাঁ আছে। রিয়া রেজবি, ইসরাত জান সৃষ্টি, এল এস শিমুল, আমি পদ্মজা, পদ্মজা, তামান্না আক্তার সুমি, পদ্মজা বারবার কমেন্ট করতেছে, আচ্ছা অনেকবার কমেন্ট করছে, মাহফুজা সাথী, রিয়া মনি, নুসরাত জাহান, সবার উত্তর দেখা যাচ্ছে। আবার একজন বলছে 1 3 5 7, ও আচ্ছা সে আগেরটার উত্তর দিচ্ছে। আচ্ছা, ইসরাত জাহান, জান্না, রামায়া, আমারও নেট প্রবলেম, আচ্ছা নেটে অনেকেরই প্রবলেম হইতে পারে। তো দেখি আপনাদের উত্তরের সাথে আমার উত্তরটা কি মিলে কিনা, আমি একটু চেক করে দেখি, আপনারা উত্তর দিতে থাকেন, এটা আপনারা করেন। আচ্ছা, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা 100 জনই উত্তর হবে, 100 জন উত্তর, উত্তর 100 জন। তাসনিমারা শশী বলছে ভাইয়া আমার কমেন্ট পড়েন, করে দিলাম। সবার কমেন্ট পড়তে পারবো না, হ্যাঁ যারটা যেই মোমেন্টে চলে আসে, সো এটা অ্যাকচুয়ালি লাগের উপর নির্ভর করবে, কারণ সবার কমেন্ট পড়তে গেলে আমি ক্লাস নিতে পারবো না, আর ক্লাস নিতে গেলে সবার কমেন্ট পড়তে পারবো না। ওকে, সো কেউ মন খারাপ করলে আমার কোনো দাম নাই, যেমন অর্পা দাস মন খারাপ করেছে, সে বলছে তার নাম নেই না, নিয়ে নিলাম। সো এইরকম মন খারাপ দেখিও না, কারণ মন খারাপ দেখালেও কোনো লাভ নাই, কারণ আমি সেটা রাখতে পারবো না। জাকি ইয়াসিন বলছে ভাইয়া এটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, এই অঙ্কটা আগের অঙ্কের মতো, জাস্ট হচ্ছে আপনি ওইখানে ছাত্রের সংখ্যা যোগ করেছেন, এখানে মাইনাস করবেন, কারণ 20 জন ছাত্র চলে গেছে। এখানে দেখেন 200 জন ছাত্রের 120 দিনের খাবার ছিল 30 দিন পরে, তাহলে 30 দিন পরে ঘটনাটা কি হয়েছে? 200 জন ছাত্র আছে, 200 জনের খাবার আছে, খাবার আছে কত দিনের? 30 দিন চলে গেলে 90 দিনের খাবার আছে, 120 থেকে 30 মাইনাস, মানে 90 দিনের খাবার আছে। তাহলে এই জিনিসটা আছে, কিন্তু আপনাকে খাওয়াইতে হবে কতজনকে? 20 জন তো চলে গেছে, তাহলে 200 জন থেকে 20 জন চলে গেলে 180 জন, তাহলে 180 জনকে খাওয়াতে হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের রেফারেন্স, 180 জনকে খাওয়াতে হবে। এখন এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করবো। তাহলে প্রশ্নটা এইভাবে পড়বো যে 200 জনের খাবার আছে 90 দিনের, তাহলে একজনের জন্য খাবার আছে আরো বেশি দিনের,
200 গুণ হচ্ছে 90, 180 জনের জন্য খাবার আছে আরো কম দিনের, তাহলে 180। তারপর 90 দিয়ে 180 কে কাটেন 2 বার যাবে, 2 দিয়ে 200 কে কাটেন 100 বার যাবে, তাহলে এই 100 হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 100 দিন চলবে, 100 দিন চলবে। 90 দিনের খাবার ছিল কিন্তু 20 জন চলে যাওয়ায় আরো এক্সট্রা 10 দিন বেশি চলেছে, এটা হওয়ারই কথা, তাই না? আচ্ছা, এবার আরেকটা ঐকিক নিয়ম করি। একটি বাড়িতে 30 জনের 25 দিনের খাবার আছে, 5 দিন পর ওই বাড়িতে আরো 10 জন লোক এলে এই খাবার কতদিন চলবে? এইটা আমি করে দেব না, এইটা আপনাদেরকে HW দিব এবং আপনারা হচ্ছে এইটা স্ক্রিনশট নেবেন। আপনারা এটা স্ক্রিনশট নেবেন। আমি একটু বলি 1 2 3 এই টাইমের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেন, কারণ এইটা আমি করে দিব না, কারণ একই রকম অঙ্ক। আপনাদেরকে একটু বলি যে একই রকম অঙ্ক থাকলে আমরা হচ্ছে সেই অঙ্কটা স্কিপ করার চেষ্টা করব, কারণ একই রকম অঙ্ক আপনাকে HW দেওয়া হবে, একটা করানো হয়েছে ওই সেম ভাবে, আপনি এটা বাসায় প্র্যাকটিস করবেন। নতুন অঙ্কগুলো আমাদের টাইমটাও কম লাগবে, ক্লাসটাও ভালো হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে হচ্ছে একটি কাজ 15 জন লোক 20 দিনে করতে পারে, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা হলে কাজটি 10 দিনে শেষ হবে? দেখেন, অতিরিক্ত কতজন লোক নিয়োগ হলে কাজটি 10 দিনে শেষ হবে। এই অঙ্কটাও ওই যে আমরা একটা প্রশ্ন বলতে বলেছিলাম যে 18 দিনে 18 জন শ্রমিক কাজ করে হচ্ছে 12 দিনে, 36 জন শ্রমিক কাজ করবে কত দিনে, ওই অঙ্কের মতোই চিন্তা করা যায় আপনি যদি একটু প্রশ্নটা ভালোভাবে পড়েন। এই জন্য আমরা বারবার গুরুত্ব দিই, প্রশ্ন পড়বেন। পরীক্ষার প্রশ্ন যত বেশি প্র্যাকটিস করবেন, প্রশ্ন বুঝবেন, তত বেশি আপনার লাভ হবে। অঙ্ক করাতে কোনো লাভ নেই, প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা এইটা হচ্ছে কথা। একটা প্রশ্ন বুঝতে পারলে 10টা প্রশ্ন সলভ করতে পারবেন। দেখেন এইখানে আছে একটি কাজ 15 জন লোক 20 দিনে করতে পারে, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা হলে কাজটি 10 দিনে করতে পারবে। তাহলে দেখেন 20 দিনের সাথে 10 দিনের সম্পর্ক কি? দিন সংখ্যা অর্ধেকে নামায় আসছে, তাহলে দিন সংখ্যা অর্ধেক করতে হলে লোক সংখ্যা কেমন করতে হয়? ডাবল করে দিতে হয়। তার মানে 15 থেকে 30 জন করে দিতে হবে লোক সংখ্যা। 30 জন হইলেই কেবলমাত্র এটা কি করতে হবে? 10 দিনে শেষ করা যাবে। তাহলে 30 জন যদি লোক হয়, তাহলে লোক সংখ্যা আমার ছিল 15 জন, তাহলে এক্সট্রা কতজন নিয়ে আসতে হবে বলেন তো? এক্সট্রা নিয়ে আসতে হবে 15 জন। তাহলে দেখেন এই অঙ্কটা কিন্তু আমরা না করেই করতে পারছি, কারণ হচ্ছে প্রশ্নের ভিতরে এমন ধরনের ইনফরমেশন আছে, প্রশ্নের ভেতরে এমন ধরনের ইনফরমেশন আছে। তারপরও যদি আপনি করতে চান ঐকিক নিয়ম করতে পারেন। করলে কিরকম হবে? এইভাবে করবেন যে 15 জন 20 দিনে কাজ করে 15 জন, তাহলে একদিনে কাজ করবে আরো বেশি জন, 15 গুণ 20, 10 দিনে কাজ করবে আরো কম জন, 0 0 কেটে দেন, 15 দুগুণে 30, এই 30 থেকে পরে 15 মাইনাস করে দিবেন, আপনার এক্সট্রা লোক লাগবে হচ্ছে 15 জন। যেইভাবেই করেন অ্যান্সার হচ্ছে 15, যেইভাবে করেন অ্যান্সার হচ্ছে 15। তাহলে খেয়াল করেন এই অঙ্কটা কিন্তু করা লাগে না, কারণ প্রশ্নের ভিতরেই এমন ধরনের সংখ্যা দেওয়া আছে যে সংখ্যাটা আমাকে হেল্প করবে যে অ্যান্সার কত হইতে পারে। কারণ দেখেন 15 জন লোক 20 দিনে করতে পারবে, তাহলে কাজটা শেষ করতে যাচ্ছে 10 দিনে, তাহলে 20 দিন থেকে 10 দিনে নিয়ে আসতেছে, দিন সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া মানে আমার লোক সংখ্যাকে ডাবল করে দেওয়া। বেশি লোক দিলেই আমি কি করতে পারবো? কম দিনে কাজ করতে পারবো। তাহলে সেই বেশি লোকটা কেমন? সেই বেশি লোকটা হচ্ছে 15 জনের ডাবল মানে 30 জন, তাহলে এক্সট্রা লোক লাগবে হচ্ছে আমার 15 জন, কারণ কাজটা শেষ করতে হবে যা দিন লাগতেছে তার অর্ধেকে, 20 দিনের জায়গায় 10 দিনে। হ্যাঁ, বুঝিয়ে দিলাম তো, রিমা তালুকদার। ওকে, একটি কাজ 15 জন লোক 20 দিনে করতে পারে। আপনারা যারা এই ধরনের প্রশ্ন বুঝতে পারেন না, তারা হচ্ছে এই ঐকিক নিয়মটা করবেন, তাহলে ভালো। যে 15 জন লোক কাজ করে 20 দিনে, তাহলে 20 দিনে কাজ করে 15 জন লোক, একদিনে কাজ করে আর বেশি, গুণ হবে 15 গুণ 20, 10 দিনে কাজ করবে আর কম, ভাগ দিয়ে দিবেন। তারপরে কাটাকাটি মারামারি যা কিছু করেন অ্যান্সার হবে 30। তারপরে 30 থেকে 15 মাইনাস দিলে অতিরিক্ত কতজন লেগেছে সেইটা বের হবে। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে হচ্ছে কি আমাদের শতকরার অঙ্ক। তো শতকরার অঙ্কে আমি একটা দারুণ ট্রিক্স শেখাই। যদি শতকরার সাথে কি থাকে বলেন তো? শতকরার অঙ্ক যদি এটার সাথে যদি বিক্রয় মূল্য মানে হচ্ছে ব্যবসা থাকে, কি থাকে? ব্যবসা, ব্যবসা জড়িত থাকে, তাহলে ব্যবসার মধ্যে কি কি থাকে বলেন তো?
ব্যবসার মধ্যে ক্রয় মূল্য থাকে, এটার মধ্যে থাকে বিক্রয় মূল্য, এটার মধ্যে থাকে লাভ, এটার মধ্যে থাকে ক্ষতি। যদি শতকরার অঙ্কগুলো এইরকম হয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, তখন আমি একটা কাজ করতে পছন্দ করি বা করাই, এবং এইটাই সবচেয়ে ভালো উপায়। সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে মানে শতকরার বেসিসে চিন্তা করা বা শতকরা বানানো। এটা বানানো যায়, কোনো না কোনোটাকে শতকরা বানাইতে পারবেন, সেটা দিয়ে বাকি অঙ্কটুকু করতে পারবেন। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি কিভাবে বানাবেন। 10% ক্ষতিতে 180 টাকা একটি বেল্ট বিক্রয় করা হলো। দেখেন এই বেল্ট 180 টাকায় কি বলেন তো? এই 180 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। কি বলেন তো? বিক্রয় মূল্য। কারণ আমাদেরকে বলছে 10% ক্ষতিতে, ক্ষতি অলরেডি পার্সেন্টেজে দেওয়া আছে, 10% ক্ষতিতে 180 টাকায় একটি বেল্ট বিক্রয় করা হলো। 10% লাভ করতে চাইলে বেল্টটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখেন এখানে 10% লাভ করতে চাচ্ছে, তাহলে এইটাও এক ধরনের বিক্রয় মূল্য, এইটাও এক ধরনের কি বলেন তো? বিক্রয় মূল্য। কারণ দুই জায়গায়, এক জায়গায় ক্ষতি হয়েছে, এক জায়গায় লাভ হয়েছে। এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে এইগুলাকে পার্সেন্টেজে কনভার্ট করা। দেখেন এই যে 180 টাকা, আমি কি বলতে পারি 10% ক্ষতিতে 180 টাকা বিক্রয় মূল্য মানে হচ্ছে 180 টাকা মানে 90%। এটা কত পার্সেন্ট বলেন তো? 90% টোটাল ক্রয় মূল্যের। এবং ক্রয় মূল্যকে সবসময় আপনি 100% ধরে নেবেন। কত পার্সেন্ট? 100% ধরে নেবেন, তাহলে অঙ্ক সহজ। তাহলে 100% যদি ক্রয় মূল্যকে ধরেন, ক্রয় মূল্যকে যদি 100% ধরেন, তাহলে 10% ক্ষতি হয়ে 180 টাকায় বিক্রয় মূল্যটা অ্যাকচুয়ালি 90%। তাহলে বাকি কাজ একদম সোজা। তাহলে এখানে 10% লাভ করবেন, তার মানে এই বিক্রয় মূল্যটা কত পার্সেন্ট বলেন তো? 10% লাভ করতে হইলে 100 সাথে 10 যোগ, তার মানে এইটা 110%। অ্যাকচুয়ালি এই 110% কত, এইটাই কিন্তু জানতে চাইছে। তাহলে এখন দেখেন আমরা অঙ্কটা একটু করি। অঙ্কটা ঠিক এইভাবে করবে, 90% মানে হচ্ছে 180, 90% মানে হচ্ছে 180, অতএব 1% মানে হচ্ছে আরো কম, সো 180/90, অতএব 110% চাইছে না? তাহলে 110% সমান আরো বেশি, তাহলে এখানে হবে 90 উপরে হবে 180 গুণ হচ্ছে 110, তাহলে 0 0 কেটে দেন, 9 দুগুণে 18, এটার উত্তর হচ্ছে 220 টাকা। 220 টাকা। এইভাবে ধরে করবেন, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, একদম অঙ্ক হয়ে যাবে, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না। বিশেষ করে শতকরা, লাভ, ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এইভাবে হিসেব করবেন। এবং এই লাইনটা আমি চাইলে এক লাইনেও লিখতে পারতাম, 90% মানে 180, 1% মানে আর কম, এক লাইনে এইভাবে লেখা যায় যে 180/90, অতএব 110% মানে আরো বেশি, এইটা এক লাইনে লেখা যায়। তারপরে 0 0 কেটে দিলাম, 9 দিয়ে 180 কাটলে হচ্ছে আমাদের 20 বার যায়, দ্যাট মিনস এটা হচ্ছে 220। 220 ক্লিয়ার? এই যে কিভাবে হলো ভাইয়া 90%, কারণ 10% ক্ষতি আপনাকে বলেই দিছে। 90% কোথা থেকে আসলো? জাকি, ইয়াসমিন, সবাইকে আমি এই জিনিসটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করতেছি যে কেন 90% ধরলাম। আপনি শতকরা লাভ ক্ষতির মধ্যে ক্রয় মূল্যকে সবসময় 100% বিবেচনা করবেন, ক্রয় মূল্য কোনো নড়চড় নাই, ক্রয় মূল্যকে সবসময় 100% চিন্তা করবেন, এবং এইটার বেসিসে বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এগুলো বের করার চেষ্টা করবেন। তাহলে এখানে খেয়াল করেন, ক্রয় মূল্যকে যদি আমরা 100% ধরি, তাহলে এখানে 10% ক্ষতিতে 180 টাকায় বিক্রয় করছে, তার মানে 180 মানে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি 90% বিক্রয়, তার মানে 90% মানে হচ্ছে 180 টাকা, 90% মানে হচ্ছে 180 টাকা। পরের পার্টটাতে বলেছে 10% লাভ করতে যাচ্ছে, তাহলে 10% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা, তার মানে 110%। এই 110% কত, এইটাই কিন্তু জানতে চেয়েছে, এইটাই জানতে চেয়েছে। সো এখন আমরা বের করলাম যে 90% মানে 180, 1% সমান আরো কম, 180/90, 110% সমান আরো বেশি, সো 110 দিয়ে গুণ। এরপরে কাটাকাটি মারামারি করে কি আমরা কি বের করলাম? 220 টাকা বের করলাম। একজন একটা সুন্দর কমেন্ট করেছে, সে বলেছে শতকরা মানেই 100। হ্যাঁ, এবং ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাকে 100% ধরলে বাকিগুলো কিন্তু দিনের আলোর মতো খুব সহজেই বের করা যাবে, অ্যাটলিস্ট তাদের পার্সেন্টেজটা বের করা যাবে। এবং পার্সেন্টেজ বের করলে তার সাথে একটা টাকার সম্পর্ক পাবো, তো সেখান থেকে আমরা যে কোনো পার্সেন্টেজ, ধরেন আমি এখানে পাইলাম কত, 90% সমান 180 টাকা, আমি চাইলে 1000% কত হবে এখন বের করতে পারবো।
আমি চাইলে 500% কত হবে এটা এখন বের করতে পারবো। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি এই জায়গায় বলেছি যে শতকরার সাথে যদি ব্যবসার কথাটা রিলেটেড থাকে, সেই ক্ষেত্রে ক্রয় মূল্যকে সব সময় আপনি 100% ধরে নেবেন। ক্রয় মূল্যকে সব সময় 100% ধরে নেবেন। এই ক্রয় মূল্যের উপর বেসিস করে বিক্রয় মূল্যটা বের করবেন পার্সেন্টেজে। যদি ক্ষতি হয় তাহলে মাইনাস করে বের করবেন, যদি লাভ হয় তাহলে প্লাস করে বের করবেন। যেমন এখানে আমরা 10% ক্ষতি হয়েছিল, প্রথম ক্ষেত্রে আমরা 180 সমান 90% লিখেছি। পরে আবার 10% লাভ করতে চেয়েছে, এই জন্য আমরা 100-র সাথে 10 যোগ করে দিয়েছি, 110% বিক্রয় মূল্য। তাহলে এইভাবে কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এইটা কিন্তু অনেক লাভ হবে আপনার। এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নাদিয়া বুশরা সে বলেছে এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিনা, যাবে না। আচ্ছা, তো আপনারা একটু আরেকবার শেয়ার করে দেন, হ্যাঁ, তাহলে একটু ভালো হবে। এই অঙ্কটাই করতে পারবেন শতকরা ব্যবহার করে। যেমন এখানে বলেছে একটি প্যান্ট 2750 টাকা বিক্রয় করে 10% লাভ হলো। এখন আপনি আমাকে বলেন তো 2750 টাকা মানে কত পার্সেন্ট বিক্রয় করছে, কিন্তু 10% লাভ হয়েছে, তার মানে হচ্ছে এটা 110%। এখন কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেছেন, 110% মানে 2750। তাহলে প্যান্টটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট বলেন তো? ক্রয় মূল্য সব সময় 100%। এখন আমরা যতগুলো অঙ্ক করব প্রত্যেকটাতে এরকম পার্সেন্টেজ ধরবো আর অঙ্ক হয়ে যাবে, এরকম পার্সেন্টেজ ধরবো আর অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে যে এটা পাওয়ার বুস্টার কেন লেখা, কারণ পাওয়ার বুস্টার কোর্সে আপনাদেরকে একটা ফ্রি ক্লাস অফার করতেছে। হ্যাঁ, ওই কোর্স থেকে একটা ফ্রি ক্লাস অফার করতেছে। এগুলো তো অ্যাজ এ পার্ট অফ মার্কেটিং পলিসি। তো এইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই যে এখানে কেন পাওয়ার বুস্টার ডোজ লেখা, কারণ ওই ব্যাচটার নাম আমরা পাওয়ার বুস্টার ডোজ দিয়েছি। ওকে, তো একটি প্যান্ট 2750 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলে প্যান্টটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সব সময় আপনি 100% ধরে নেবেন। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে এখানে এই যে 2750 টাকায় বিক্রয় করছে এটা কত পার্সেন্ট? 10% কিন্তু লাভ হয়েছে, তার মানে এটা 110%। তাহলে এখন আপনি লিখতে পারবেন 110% মানে 2750, 1% মানে আরো কম। সো 2750 বাই হচ্ছে 110, 100% মানে আরো বেশি, সো 100 দিয়ে গুণ। আচ্ছা, এখন এখানে আপনি কাটাকাটি মারামারি যাই করেন, এই শূন্য শূন্য কাটেন, 11 দিয়ে এটাকে করলে হবে হচ্ছে মোস্ট প্রবাবলি এইটা 11 দুগুণা 60, 2 বার যাবে, 5 11 55, 25 বার যাবে 275-এর মধ্যে। তাহলে 25 গুণ 100 মানে হচ্ছে কত? 2500। 2500 টাকা, এইটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 2500 টাকা। আজকের ক্লাস যেহেতু ফ্রি ক্লাস, এখানে সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, থার্ড টাইমার, মিডওয়াইফারি, বিএসসি, নার্সিং, হ্যাঁ ডিপ্লোমা, যাই কিছু হোক না কেন সবার জন্য উন্মুক্ত। আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, ম্যাথ ক্লাস, কোনো চেঞ্জ নাই, সবাই করতে পারবে। হ্যাঁ, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার সবাই কিন্তু ম্যাথ ক্লাস করতে পারবে। আর বি ব্রেইনারে কিন্তু ম্যাথ ক্লাসের জন্য একজনই বস টিচার আছেন এবং সেটা জানো, তিনি এখন তোমাদের ক্লাস নিচ্ছেন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমার যারা প্রিয় ছাত্রছাত্রী আছো তারা এখানে একটু আমাদেরকে হেল্প করো, আমাদের লাইভটা আরেকবার শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি 30 সেকেন্ড সময় দিলাম যাতে তুমি একটু শেয়ার করে দিতে পারো। এইচএসসি না দিয়া নার্সিং প্রিপারেশন, বাহ, হ্যাঁ ভালো, আগে থেকে নেওয়া ভালো। যদি টার্গেট থাকে, টার্গেটেড মানুষ সফল হয়। ওকে, বেশি সাকসেস রেটটা বেশি। আমরা পরের কোয়েশ্চেনে যাই। 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? এইটা আপনাদের জন্য HW, এইটা আর করাচ্ছি না, কারণ এইটার মতো অলরেডি দুইটা ম্যাথ করে ফেলছি। এইটার মতো অলরেডি দুইটা ম্যাথ করে ফেলছি। একটু জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি, 190 টাকায় দ্রব্য বিক্রি করে 5% ক্ষতি, তার মানে এটা হচ্ছে 95% বিক্রয় মূল্য। কত টাকায় বিক্রয় করলে 15% লাভ, তার মানে এই যে লাভ করবেন এটা হবে 115%। এরপরে বাকি কাজ আপনাদের। 95% সমান 190, 1% কত আর 115% কত, বাকি কাজ। একজন বলছে ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে সোহানুর রহমান সোহান। হ্যাঁ, ডাক নাম সোহান, সোহান স্যার হিসেবে সবাই বলে। ওকে,
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে মাস্টার্স শেষ পর্বে আছি। আমার আর 2-3 মাস পরেই মাস্টার্স শেষ হয়ে যাবে। তো আমি অনেকটাই তোমাদের সিনিয়র, কয়েকদিন পরে জব মার্কেটে ঢুকবো। তো হয়তো দিস ইজ এইটাই আমাদের শেষ ব্যাচ হইতে পারে যে যারা আমার ক্লাস পাবে, কারণ জবে ঢুকে গেলে আমি হয়তো আর এখানে ক্লাস নিব না। হ্যাঁ, ওকে, আচ্ছা। এবার আমরা পরেরটাতে আসি। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন ফেল করলে পাশ করা পরীক্ষার্থীর শতকরা হার কত? এটা একটা সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা সহজ প্রশ্ন। যারা শতকরা সম্পর্কে টুকটাক জানে তারা জানে যে এইটা মাত্র 10 সেকেন্ডের একটা প্রশ্ন। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন ফেল করছে, পাস করছে কতজন বলো তো? 24 জন পাস করছে। তাহলে 40 জনের মধ্যে 24 জন পাস করছে, এটাকে যদি শতকরাতে কনভার্ট করি 100 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। এরপরে 0 0 কেটে দাও, 4 দিয়ে 24 কে কাটলে 6 বার যাবে আমাদের। এটা হচ্ছে কত পার্সেন্ট? 60% উত্তর। উত্তর কত? উত্তর হচ্ছে 60%। প্রশ্নটা একটু ভালোভাবে পড়ো। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন ফেল করলে পাস করা শিক্ষার্থীর হার কত? তাহলে 40 জনের মধ্যে যদি 16 জন ফেল করে, পাস করছে কতজন? 24 জন। তাহলে 40 জনে 24 জন শতকরাতে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ দিতে হয়। হ্যাঁ, 60%। ভাইয়া নার্সিং এ তো নেগেটিভ মার্কস নাই না, এই জন্য 100টা দাগাবা। নেগেটিভ মার্ক নাই। তুমি যদি মোটামুটি 75+ বা 70+ পাইতে পারো, এটা একটা হাই চান্স আছে যে তুমি একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। তো ভালোভাবে প্রিপারেশন নাও। যেহেতু নেগেটিভ মার্ক নাই, এই সুযোগ সবাই ব্যবহার করবে। তো এটা নিয়ে খুব বেশি যে তুমি একেবারে খুশি হবা তাও কিন্তু ভাবার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি, যে যদি নেগেটিভ মার্কিং থাকতো অবশ্য তোমার জন্য ভালো হইতো, কারণ তুমি হচ্ছে ভালো প্রিপারেশন নিছো। সো ভুল করলে, যারা ভুল করবে তাদের মার্কটা কমে যাইতো। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নাই, অনেকে আন্দাজে দাগায়ও কিন্তু কয়েকটা হয়ে যাবে, অনেকে ভালো হবে, তাই না? তো আমার মতে নার্সিং এ নেগেটিভ মার্কিংটা রাখা উচিত, বাট রাখে না এই কারণে। কারণ হচ্ছে তোমরা অনেকেই, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে নার্স নিয়োগ নেওয়া হয়, এবং নেগেটিভ মার্কিং রাখলে দেখা যাচ্ছে অনেকেই আসলে পাস মার্কটা উঠাইতে পারে না। পাস মার্কটা উঠাইতে পারে না অনেকেই। অনেকের হয়তো প্রাইভেটেও পড়তে পারে না। সো এই জন্য আহ, এইটা হচ্ছে নেগেটিভ মার্কিংটা নাই। একজন বলছে ভাইয়া সেকেন্ড টাইমারদের কি পাস মার্ক কেটে নেবে? সেকেন্ড টাইমার, থার্ড টাইমার, ফার্স্ট টাইমার কারোই কোনো মার্ক কাটবে না নার্সিং এ। ওকে, আচ্ছা। কত নার্সিং এ নার্সিং রিলেটেড যত প্রশ্ন আছে এগুলো অন্য ক্লাসে কইরো, এটা ম্যাথ ক্লাস। সো আমরা একটু ম্যাথ করি। এখানে দেখো আমরা একটা গতিবেগের অঙ্ক নিয়ে আসছি। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের গতিবেগ কত? তাহলে 1 সেকেন্ডে 30 মিটার, 1 ঘন্টায় কত সেকেন্ড বলো তো বাচ্চারা? 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কত সেকেন্ড বলো তো? 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আচ্ছা, এখন অপশনগুলোর দিকে তাকাও। অপশনগুলোর দিকে তাকালে দেখবা যে উত্তর দেওয়া আছে কিলোমিটার। তার মানে এখানে যেহেতু মিটার, কত মিটারে 1 কিলোমিটার বলো তো? 1000 মিটারে 1 কিলোমিটার, এগুলো তোমরা জানো অলরেডি। 1000 মিটারে 1 কিলোমিটার। তো এই দুইটা ইনফরমেশন আমাদের লাগবে। তাহলে প্রতি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 30 মিটার গিয়েছে, তাহলে 3600 সেকেন্ডে যাবে আরো বেশি। তাহলে 3600 গুণ হচ্ছে 30। যেহেতু এটা মিটারে, এটাকে কনভার্ট করতে হবে কিলোমিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এই 1000, 0 0 কেটে দাও, তাহলে 3 36 হচ্ছে 108। 108 কিলোমিটার। কত মিটার? 108 কিলোমিটার। হ্যাঁ, এই যে দেখো আমাদের বিবেনা নার্সিং লিমিটেডের চ্যাটবট বলেছে যে বিবেনা নার্সিং কোর্সে ভর্তি চলছে। হ্যাঁ, সো যেহেতু ভর্তি চলছে, তোমরা যারা ভর্তি হও নাই, যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে নিয়ে
গ্রুপ ওয়াইজ ভর্তি হয়ে যাও। আমাদের সাকসেস রেট কিন্তু বাংলাদেশে যারা অনলাইন নার্সিং প্ল্যাটফর্ম আছে তাদের মধ্যে সবচাইতে হাই। এবং আমাদের এটা একটা ট্যাগলাইন আছে, আমাদের এটা হচ্ছে বেটার দেন অফলাইন। অর্থাৎ অফলাইনে তুমি যা কিছু পাবা না পাবা, অনেক খরচের ব্যাপার আছে, খরচ তো সাশ্রয়ী হবে, এবং অফলাইন থেকে প্রচুর গুণ বেশি সার্ভিস কিন্তু অনলাইনে দেওয়া হয়। তুমি ফিলই করতে পারবে না যে তুমি আসলে অনলাইনে একটা ক্লাস করতেছো, কারণ এখানে এত এত সার্ভিস দেওয়া হয়, তোমার কাছে মনে হবে যে তুমি একটা অফলাইন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার বাসায় পৌঁছে যাচ্ছে আমাদের বই, আমাদের ওএমআর শিটস, ওএমআরে তুমি রিয়েল লাইফ এক্সাম দিতে পারতেছো, প্লাস হচ্ছে আমাদের পিডিএফ কোর্স ম্যাটেরিয়াল এগুলো দেওয়া হয়, আমাদের ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন থাকে, প্লাস আরও এখানে ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারো। এবং তোমার জন্য হচ্ছে সবচেয়ে বেটার যেটা হচ্ছে একটা ডাউট সলভিং সেকশন আছে আমাদের। তোমার কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের অ্যাপে গিয়ে ডাউট সেকশনে তুমি যদি কোয়েশ্চেনটা করো, আমাদের টিচার প্যানেল হোক, আমাদের স্টুডেন্ট প্যানেল থেকে কেউ না কেউ ওইটার রাইট অ্যান্সার দিয়ে দেয়। এবং হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার প্যানেল আছে যারা হচ্ছে তোমাদেরকে সার্বক্ষণিক সার্ভিস দিয়ে থাকে যে কোনো সমস্যা সমাধানে। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন চলে গেছে। ওকে, তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, পরের এই অঙ্কটা দেখো যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কিলোমিটার, এটা আমাদেরকে জানতে চেয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আমরা যখন নদীতে নৌকা চালাই বা নৌকাতে যখন ভ্রমণ করি তখন নদীতে অ্যাকচুয়ালি কয় ধরনের গতি থাকে? নদীতে বা সাগরে কয় ধরনের গতি থাকে অ্যাকচুয়ালি, বলো তো? নদীতে সাগরে দুই ধরনের গতি থাকে, একটা হচ্ছে স্রোতের গতি, একটা হচ্ছে স্রোতের বেগ বা স্রোতের গতি, আর আরেকটা হচ্ছে নৌকার গতি। এইটা হচ্ছে একদম রিয়েল। এখন এই স্রোত আর নৌকা ডিরেকশন অনুযায়ী তাদের মধ্যে দুই ধরনের গতি দেখা যায়। একটা হচ্ছে স্রোতের দিকে যদি নৌকা যায়, অর্থাৎ স্রোত যেই দিকে নৌকাও সেই দিকে যাচ্ছে, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে অনুকূল গতি, মানে অনুকূল বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ বলি আর কি, স্রোতের অনুকূল বেগ, অনুকূল বেগ এই জিনিসটা কনসেপ্টের জন্য লিখে রাখো আর কি। তাহলে সেখানে কি থাকে, নৌকার গতি তো থাকেই, প্লাস হচ্ছে স্রোতের গতি থাকে, এটা হচ্ছে অনুকূলে, এবং এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর যদি নৌকা এবং স্রোত বিপরীত উল্টা দিকে যায়, স্রোত যেই দিকে নৌকা তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রতিকূলের গতি পাই। তাহলে স্রোতের তখন কি হয়, স্রোতের প্রতিকূল বেগ হয়, স্রোতের প্রতিকূল বেগ। তখন এই ক্ষেত্রে কি করতে হবে বলো তো? এই ক্ষেত্রে কি নৌকা মাইনাস স্রোত নাকি স্রোত মাইনাস নৌকা, এটা আমাকে একটু এনশিওর করো যে এই ক্ষেত্রে নৌকা মাইনাস স্রোত হবে নাকি স্রোত মাইনাস নৌকা হবে। স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে, স্রোতের প্রতিকূলের কেসটা হচ্ছে যে নৌকা যেই দিকে যাচ্ছে স্রোত তার উল্টা দিক থেকে আসতেছে, সো এই ক্ষেত্রে আমাদের নদী পার হতে সময় বেশি লাগে। এখন আমি প্রশ্ন করতেছি এইটা যে তাদের মধ্যে মাইনাস সম্পর্ক, আমার কি এটা নৌকা মাইনাস স্রোত হবে নাকি স্রোত মাইনাস নৌকা হবে, এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দেখি, তোমরা বেহুদা আলাপ না করে আমার কোয়েশ্চেনটা অ্যান্সার দাও। এখানে কি নৌকা মাইনাস স্রোত হবে নাকি স্রোত মাইনাস নৌকা হবে? একজন লিখছে ইউ মাইনাস বি, হ্যাঁ নৌকা মাইনাস স্রোত হবে, কারণ নৌকার বেগ যদি তুমি বেশি না রাখো তাহলে কি হবে না, নৌকা সামনের দিকে যাবে না, পেছনের দিকে চলে আসবে, তাহলে নৌকা মাইনাস স্রোত। এখন একটা জিনিস তুমি খেয়াল করো যে এখানে তোমার প্রতিকূলে নৌকার বেগ, এটা হচ্ছে প্রতিকূল, এখান থেকে আমাকে চাইছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, মানে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে চলে আসবো, তাহলে স্রোতের অনুকূলে মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, এবং এখানে আমাকে স্রোতের গতি দেওয়া আছে 3 কিলোমিটার, 3 কিলোমিটার।
এখন এটা আমি চাইলে হচ্ছে এই ফর্মুলা দিয়ে কাজে লাগাইতে পারি, যে স্রোতের অনুকূলে প্রতিকূলের মধ্যে নৌকা স্রোত মাইনাস করে দিয়ে কি করতে পারি, তোমার এখানে হচ্ছে নৌকা বের করতে পারি, দেন হচ্ছে এইখানে বসায় বের করতে পারি। বাট আমার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা তুমি দেখো, এখানে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে, তাহলে প্রতিকূলের সাথে যদি অনুকূলে যাইতে চাই এখানে আমাকে কি করতে হবে বলতো, এখানে অ্যাকচুয়ালি আমাকে দুইবার যদি আমি স্রোত যোগ করে দিই, স্রোত প্লাস স্রোত, তাহলে কি দেখো উপরের এই সূত্রটার মধ্যে যায় কিনা, এই স্রোতে স্রোতে মাইনাস হয়ে যাবে, পরে নৌকা প্লাস স্রোত হয়ে যাবে। তাহলে প্রতিকূল থেকে অনুকূলে যাইতে হইলে নৌকার সাথে প্রতিকূলের বেগের সাথে কি করতে হয় বলতো, প্রতিকূলের বেগের সাথে দুইবার হ্যাঁ, আচ্ছা এখানে সমস্যা কি হচ্ছে, আচ্ছা, দুইবার কি করতে হবে বলতো, স্রোতের বেগটাকে প্লাস করে দিতে হবে। তাহলে আমরা যদি এই স্রোতের গতি 3 কিলোমিটার, তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 2, তার সাথে যদি দুইবার 3 করি তাহলে এটা কত হবে, 8 কিলোমিটার হবে। তাহলে স্রোতের স্রোতের অনুকূলে নৌকার বেগ কত কিলোমিটার, 8 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ 8 কিলোমিটার। তাসনিম আর শশী বলছে ভাইয়া বুঝি নাই, বুঝাই দিব। আচ্ছা আমাদেরকে কি এখানে নেট প্রবলেম হচ্ছে, তোমরা কি একটু ঘোলাটে দেখতে পাচ্ছ? হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। ঘোলা কেন? আচ্ছা তাহলে দেখো তুমি প্রশ্নটা একটু পড়ো। আচ্ছা প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত। তাহলে প্রতিকূল থেকে অনুকূলে যাইতে হলে স্রোতের বেগটাকে প্রতিকূলের সাথে দুইবার প্লাস করবা, এটা হচ্ছে আমাদের শর্টকাট। আর স্রোতের অনুকূল থেকে প্রতিকূলে যেতে হলে স্রোতের বেগটাকে দুইবার মাইনাস করবা, এইটা হচ্ছে শর্টকাট। তো এইটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা সূত্র লিখছিলাম, একটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে হচ্ছে নৌকা প্লাস হচ্ছে স্রোত, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে হচ্ছে নৌকা নৌকা মাইনাস হচ্ছে স্রোত। এখন খেয়াল করো এই নৌকা মাইনাস স্রোতের সাথে যদি আমি দুইবার স্রোত যোগ করি তাহলে কি হয় বলতো, অ্যাকচুয়ালি অনুকূল হয়ে যায়, নৌকা প্লাস স্রোত হয়ে যায়, তাই না? এই স্রোত স্রোত মাইনাসে নৌকা প্লাস স্রোত, যেটা হচ্ছে অনুকূল, তাহলে আমাকে চাইছেও কিন্তু অনুকূলে। তার মানে হচ্ছে প্রতিকূলের সাথে যদি আমরা দুইবার স্রোতের বেগ যোগ করি সেটা অনুকূল পাওয়া যায়, অনুকূলের সাথে যদি দুইবার স্রোতের বেগ মাইনাস করি সেটা প্রতিকূল পাওয়া যায়, এটা হচ্ছে একটা শর্টকাট। তাহলে খেয়াল করো আমাদের প্রতিকূলের বেগটা ছিল 2, স্রোতের বেগ ছিল 3 কিলোমিটার, তাহলে একবার যোগ করলে সেটা আমরা পাবো নৌকার বেগ, আবার যোগ করলে সেটা পাবো হচ্ছে আমরা স্রোতের অনুকূলে বেগ। তাহলে 2 এর সাথে দুইবার 3 3 যোগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে 8 কিলোমিটার। অ্যান্সার হচ্ছে কত কিলোমিটার, 8 কিলোমিটার। কারণ আমাদেরকে প্রশ্নে চেয়েছে, প্রশ্নে কিন্তু নৌকার বেগ চাইনি, নৌকার বেগ 5 কিলোমিটার এটা ঠিক আছে, কিন্তু প্রশ্নে চেয়েছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত। অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল মানে কি জানো, অনুকূল প্রতিকূল মানে হচ্ছে, অনুকূল মানে হচ্ছে যেইখানে স্রোত যেই দিকে যাচ্ছে নৌকা ঠিক সেই দিকে যাচ্ছে, আর স্রোত যেদিকে নৌকা যদি উল্টা দিকে যায় সেটা হচ্ছে প্রতিকূল। প্রতি মানে কি বিপরীত, বিপরীত দিকে যাওয়াকে বলা হয় প্রতিকূল। আর অনুকূল মানে হচ্ছে একই দিকে যাওয়া, স্রোত যেই দিকে নৌকাও সেই দিকে, সেটা হচ্ছে
অনুকূল। তো অনুকূলে অ্যাকচুয়ালি তাদের গতিটা বেশি হয়, সেই জন্য সময় কম লাগে, আর প্রতিকূলে গতিটা কম হয়, সেজন্য সময় বেশি লাগে। আচ্ছা, তো এই প্রশ্নটা এইভাবে তোমরা সলভ করো। আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলেছে স্থির পানিতে, এখানে দেখো স্থির পানি, এটা স্রোতের অনুকূলেও না প্রতিকূলেও না। স্থির পানিতে যে নৌকার যে গতি, এটা অ্যাকচুয়াল নৌকার বেগ। তাহলে স্থির পানিতে নৌকার গতি 12 কিলোমিটার এবং অনুকূলে গতি হচ্ছে 19 কিলোমিটার, প্রতিকূলে গতি কত? তাহলে খেয়াল করো, অনুকূলে গতি মানে কি? অনুকূলে গতি মানে সেখানে নৌকাও আছে, স্রোত আছে, তাহলে স্রোতের বেগটা আমাদের লাগবে। তো 19 থেকে যদি আমি -12 দেই, এটা কি বলতো? এটা হচ্ছে স্রোতের বেগ। কিসের বেগ? স্রোতের বেগ। এখন স্রোতের বেগ আছে, আর আছে আমাদের নৌকার বেগ আছে, প্রতিকূলের বেগ চাইছে। তাহলে প্রতিকূল মানে কি বলতো? প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকা হচ্ছে আমাদের 12, স্রোত হচ্ছে 7, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 কিলোমিটার। প্রতিকূলের বেগটা কত? প্রতিকূলের বেগটা হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, পেইড ক্লাসে আমরা সব টপিক কভার করব। পেইড ক্লাসে শুধু এই টপিক না, যত টপিক আছে ম্যাথমেটিক্স এর, নার্সিং এর জন্য সব টপিক আমরা পেইড ক্লাসে ক্লাস করব, এবং পেইড ক্লাসে রিভিশন ক্লাস, তারপর হচ্ছে প্লাস কোয়েশ্চেন সলভ, অনেক কিছু হয়। সো পেইড ক্লাসটা অনেক প্রিমিয়াম। একটা ফ্রি ক্লাসে সবকিছু করানো পসিবল না। তো ফ্রি ক্লাস আমরা দেই যাতে আপনাদের একটু আইডিয়া হয় যে আমাদের পেইড ব্যাচগুলো আসলে কেমন, সেটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমরা কি করলাম? স্থির পানিতে নৌকার গতি, এটা অ্যাকচুয়াল নৌকার গতি 12 কিলোমিটার এবং অনুকূল গতি 19 কিলোমিটার। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। তাহলে অনুকূল গতি থেকে যদি আমরা নৌকাটা মাইনাস করি, তাহলে আমরা স্রোতের গতি পাবো। দেন স্রোতের নৌকা থেকে যদি স্রোতের গতিটা মাইনাস করি, আমরা কি পাবো বলেন তো? প্রতিকূলে বেগ পাবো। কি পাবো? প্রতিকূলে বেগ পাবো। আচ্ছা, এরপর দেখো, কোন নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার। তাহলে এইটা কি বলেন তো? এটা হচ্ছে নৌকা প্লাস হচ্ছে স্রোত, নৌকা প্লাস স্রোত, এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে এইটা হচ্ছে নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত। নৌকার বেগ কত? নৌকার বেগ কত? তাহলে খেয়াল করেন, একটা হচ্ছে নৌকা প্লাস স্রোত আর একটা হচ্ছে নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকা প্লাস স্রোত যদি আমরা হিসেব করি, নৌকা প্লাস স্রোত এই দুইটা মিলে আছে কত? এই দুইটা মিলে আছে হচ্ছে 15, আর নৌকা মাইনাস স্রোত এই দুইটা মিলে আছে হচ্ছে 5। তাহলে নৌকার বেগ কত হবে? দেখেন, নৌকা নৌকা যোগ করলে হচ্ছে 2 নৌকা, স্রোতে স্রোতে মাইনাস, তাহলে 15 থেকে 5 গেলে আমরা এখানে মাইনাস যদি করি, এখানে হবে 10। তাহলে নৌকা হবে 10/2 = 5। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে নৌকা যখন আপনারা বের করবেন, সূত্রটা এইভাবে মনে রাখবেন, অনুকূল অনু প্লাস হচ্ছে প্রতি বাই হচ্ছে 2। যখন স্রোত বের করবেন তখন অনু মাইনাস হচ্ছে প্রতি বাই হচ্ছে 2। এই দুইটা শর্টকাট মনে রাখলে আপনারা খুব সহজেই নৌকা এবং স্রোতের বেগ বের করতে পারবেন, নৌকা এবং স্রোতের বেগ বের করতে পারবেন। ও হ্যাঁ, এটা যোগ হবে, সরি আমার এখানে একটু ভুল হয়েছে। এটা হচ্ছে যোগ, 5 আর 15 হচ্ছে 20। তাহলে অতএব নৌকা মানে হচ্ছে 20 বাই হচ্ছে 2, সো 10। এটা যোগ হবে কারণ আমরা যোগ করেছি। ওকে, এবং সূত্রটা হচ্ছে এইটা, নৌকা মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই শর্টকাটটা মনে রাখলে সহজে বের করতে পারবেন। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? কোন নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার। তাহলে অনুকূল মানে হচ্ছে যেখানে নৌকার বেগ স্রোতের বেগ একসাথে আছে, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে
প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকা মাইনাস স্রোত 5 কিলোমিটার আর নৌকা প্লাস স্রোত হচ্ছে 15 কিলোমিটার। সো দুইটাকে যোগ করলে স্রোতে স্রোতে মাইনাস হয়ে যায় 2 নৌকা। তো সেখান থেকে 1 নৌকা আনতে হলে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে 15 5 20 ভাগ 2 মানে হচ্ছে 10। তা 10 হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 10। আর সহজে মনে রাখার জন্য এই শর্টকাটটা মনে রাখতে পারেন যে নৌকা মানি হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, স্রোত মানি হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই হচ্ছে 2। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখেন। একটি নৌকা স্রোতের অনুকূলের বেগ 25 কিলোমিটার। আচ্ছা, একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 25 কিলোমিটার, প্রতিকূলে বেগ 5 কিলোমিটার। নৌকার বেগ কত? তো এইটা একই রকম অঙ্ক, এটা আপনাদের জন্য আমি এইচডব্লিউ দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আমাদের ফ্রি সেকশনে, আমাদের যে অ্যাপ আছে অ্যাপের ফ্রি সেকশনে এইটার পিডিএফ পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। আমাদের যে বি ব্রেইনার অ্যাপ আছে, প্লে স্টোর থেকে নামাইতে পারবেন। বি ব্রেইনার এটা লিখে সার্চ দিলে চলে আসবে। এই অ্যাপটা নামাইলে সেখানে আমাদের যে ফ্রি সেকশন আছে, সেই ফ্রি সেকশন থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। আমাদের কিন্তু অ্যাপ ভার্সনও আছে, ওয়েবসাইট ভার্সনও আছে, তো সব দিক থেকেই কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আসি এই ম্যাথটাতে। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনের উক্ত প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? তো এখন খুব সহজ একটা প্রশ্ন। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেন, ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ধরেন এইটা হচ্ছে আমাদের ট্রেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রেন। এটা হচ্ছে ট্রেন আর এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে 250 মিটার আর ট্রেনটা, সরি, প্ল্যাটফর্মটা হচ্ছে 150 মিটার। আর ট্রেনটা হচ্ছে 250 মিটার লম্বা। এখন এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে ক্রস করবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম, দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে, দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করবে, তাই না? তাহলে আমাদেরকে বলছে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে নিজে আছে 250 আর প্ল্যাটফর্ম 150, টোটাল কত দূরত্ব অতিক্রম করবে বলেন তো? 400 মিটার। কত মিটার? 400 মিটার। কত মিটার? 400 মিটার। তাহলে খুবই সহজ একটা প্রশ্ন ছিল। অনেকে আছে এই প্রশ্নটা না পড়েই হচ্ছে এটাকে কঠিন মনে করবে, কিন্তু এটা জাস্ট হচ্ছে দুইটা জিনিস যোগ করা। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনের উক্ত প্ল্যাটফর্মের অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে, এটা আমাদেরকে বলেছে। তাহলে ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করে, সে ওই জিনিসটাকে অতিক্রম করে এবং নিজেকেও অতিক্রম করে। নিজেকে অতিক্রম না করে ট্রেন কাউকে অতিক্রম করতে পারে না। সো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, এইগুলা ট্রেনের সাথে যোগ হয়ে টোটাল মোট দূরত্ব হয়, মোট দূরত্বটা হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 400। আচ্ছা, শতকরা লাভ মুনাফার অঙ্ক। বার্ষিক শতকরা কত টাকা হার মুনাফায় 900 টাকার 5 বছরের মুনাফা 135 টাকা হবে? বার্ষিক কত টাকা হার মুনাফায়? তাহলে শতকরার জন্য আমি একটা বিখ্যাত সূত্র পড়াই। I = P/N/R, নিচে আমি ইচ্ছা করে একটা 100 দেই। 100টা কেন দেই? কারণ হচ্ছে আর যে এটা হচ্ছে একটা শতকরার হার, তো অনেক ক্ষেত্রে অনেকে 100টা দিতে ভুলে যায়, তো ভুলে যাওয়াতে তাদের অ্যান্সারে হচ্ছে একটু ব্যতিক্রম আসে। তো এখানে আর এর মান যখন আমরা বসাবো, তখন অ্যাকচুয়ালি ধরো আর যদি হয় 5%, তাহলে এইটা বসাইতে হয় 5/100, এইভাবে বসাইতে হয়। তো অনেকে আসলে এইটা ভুল করে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি,
সেক্ষেত্রে আমি বলেছি যে নিচে আগে থেকে আমরা একটা 100 দিয়ে নেই, তাহলে আর হচ্ছে আমাদের কোনো পার্সেন্টেজও বসানো লাগবে না, আর কোনো 100 বসানো লাগবে না। এই 100টা কিন্তু সূত্রের 100 না, এই 100টা আমাদের সুবিধার্থে আমরা বসাই নিচ্ছি। সূত্র কিন্তু অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু পি এন আর, এবং সেখানে পরিচয় দেওয়া আছে। পি মানে প্রিন্সিপাল বা আসল, এন মানে সময়, আই মানে মুনাফা, এবং আর মানে হচ্ছে শতকরার হার। এগুলো আপনারা সবাই জানেন, এগুলা আপনারা সবাই জানেন। তো আমাদেরকে এখানে বলছে বার্ষিক শতকরা কত টাকা হার মুনাফায় 900 টাকা। কত টাকা হার মুনাফা, তার মানে হচ্ছে আমাকে আর চেয়েছে। সো এখান থেকে যদি আমি আরটা বের করি, তাহলে আর হবে আমাদের পি এন, আর এখানে হবে হচ্ছে আই গুণ হচ্ছে 100। এটা হবে হচ্ছে আমাদের ফর্মুলা। আর এর জন্য ফর্মুলা হচ্ছে এইটা, আই গুণন 100। তাহলে এখানে এদের পরিচয় কি, এদের পরিচয় যদি আমি একটু লিখে দেই, আই মানে হচ্ছে মুনাফা, অবশ্যই সরল মুনাফা। এরা কি মুনাফা, যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটা কি হয় বলেন তো, এটা হয় সরল মুনাফা। যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেটা হয় সরল মুনাফা। ওকে। পি মানে হচ্ছে আসল বা মূলধন, যাই বলি না কেন। এন মানে হচ্ছে সময়, যেটা বছরে নরমালি দেওয়া থাকে। আর আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, মুনাফার হার। আর মানে হচ্ছে মুনাফার হার। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। আমাদের বলছে 900 টাকার 5 বছরে, তাহলে নিচে 900 গুণ হচ্ছে 5, আর উপরে হচ্ছে 135 টাকা মুনাফা হবে। 135 গুণ হচ্ছে 100। তাহলে এখান থেকে 0 0 আমরা কেটে দিতে পারি। দেন এইটাকে যদি আমরা কাটি, এটা হবে 9 দিয়ে কাটলে হচ্ছে 15, 5 দিয়ে 15কে কাটলে হচ্ছে 3। তাহলে এটার অ্যান্সার হবে 3%। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু আর আমাদের 100 নতুন করে দেওয়া লাগেনি, 3% কিন্তু উত্তর হয়ে গেছে। উত্তর কিন্তু 3% হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা জাস্ট আপনারা একটু খেয়াল রাখবেন যে এখানে 100টা আমি দিয়েছি জাস্ট আমার সুবিধার্থে, মেইন অঙ্কে কিন্তু 100 নাই। মেইন অঙ্কে এইটা বলা আছে যে আর হচ্ছে শতকরা মুনাফার হার, মানে 100 টাকায় কত টাকা মুনাফা হয়। তো অনেকেই কি করে, এই 100 দিতে ভুলে যায় অঙ্কের মধ্যে, আর এর ভ্যালু যখন বসাতে যায় তখন 100 দিতে ভুলে যায়। তো সেই ভুলটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা আগে থেকে একটা 100 দিয়ে নিছি, আগে থেকে 100 দিয়ে নিছি। এটা হচ্ছে বলতে পারেন আমাদের এমসিকিউর জন্য শর্টকাট ফলো করা আর কি, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে আছে 5% হারে 20 বছরের মুনাফা 250 টাকা হলে আসল টাকা কত। তো এইটা আপনাদের জন্য এইচডব্লিউ, আপনারা জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করবেন, আই ইকুয়াল টু পি এন আর। এরপরে এখান থেকে যে কোনো একটা জিনিস বের করতে, যা জানতে চাইবে তা বের করবেন। পি চাইছে তাহলে পি বের করে ফেলবেন। ওকে, আচ্ছা। এরপরে আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 720 টাকা 2 বছরের 4 মাসের মুনাফা কত হবে। এটা আমাদেরকে বলছে 720 টাকায় 2 বছরের 4 মাসের মুনাফা কত হবে। তাহলে দেখেন এইটা কয়েকভাবে করা যায়। 2 বছর 4 মাস, চাইলে আমরা 2 বছর 4 মাসকে বছরে কনভার্ট করে ফেলতে পারি, অথবা আমরা একটা হিসেব করতে পারি। হিসেবটা হচ্ছে 720 টাকায় 1 বছরের মুনাফা কত আসে, এইটা আমরা একটু দেখব। তাহলে 720 টাকা 1 বছরের মুনাফা আসে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে 1 বছর মানে তো 1, আর হচ্ছে 5/100। তাহলে 1 বছরে এটার মুনাফা আসতেছে দেখা যাচ্ছে 20 বার। তাহলে 20 দিয়ে যদি এটাকে কাটি 36, তাহলে 1 বছরে আসতেছে 36 টাকা। খেয়াল করেন 1 বছরে আসতেছে কত টাকা, 36 টাকা। তাহলে 1 বছরে যদি 36 টাকা আসে, 2 বছরে কত আসবে। 1 বছরে 36, পরের বছরে 36, শেষেরটা এটা হচ্ছে প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, আর পরেরটা হচ্ছে 4 মাস। তাহলে 4 মাসে কতটুকু আসবে এটা আমাকে একটু বলেন তো। 4 মাসে, 1 বছর হচ্ছে 12 মাস, তাহলে 12 মাস যদি হয় 36, তাহলে 4 মাসের কত গুণ হচ্ছে 12 মাস, 3 গুণ, তাই না। তার মানে 36 কে 3 দিয়ে ভাগ দিলে এখানে আসবে হচ্ছে 12 টাকা।
তাহলে টোটাল আসতেছে কত? টোটাল আসতেছে হচ্ছে 84 টাকা। টোটাল আসতেছে কত? টোটাল আসতেছে 84 টাকা, তাই না? তাহলে এইটা এইভাবেও করতে পারেন, অথবা আপনি চাইলে যে 2 বছর 4 মাস, এই 2 বছর 4 মাসকে, এই 2 বছর প্লাস 4 মাসকে, এই 4 কে 12 দিয়ে ভাগ দিয়ে বছর কনভার্ট করতে পারেন। তারপরে এটা যোগ করে তারপরে ওই যে I = PNR/100 ওই ফর্মুলাতে বসায় আপনি অঙ্ক করতে পারবেন, রাইট? ওকে। অথবা আমরা কি করেছি যে প্রথম 1 বছরের মুনাফা বের করছি 720 টাকা, 1 বছরের মুনাফা আসে 36 টাকা। তাহলে প্রথম বছর যদি 36 টাকা আসে, পরের বছর আবার 36, 2 বছর হয়ে গেল। এরপরে 12 মাসে যদি 36 টাকা হয়, 4 মাসে কত টাকা হয়? 4 মাস হচ্ছে 12 মাসের 3 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 12 টাকা হয়, তাই না? তার মানে টোটাল হচ্ছে আমাদের 84 টাকা হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরের ম্যাথটা, বার্ষিক 10% মুনাফায় কত বছরে 10,000 টাকায় মুনাফা 6,000 টাকা হবে। তো এটা HW দিলাম, এটা একই রকম ওই ফর্মুলা, ওইটাই I = PNR, ওই ফর্মুলাটা। মেক কোন না রেকর্ডেড ভার্সনটা দেখে নিন ভাইয়া, আরেকবার বলেন। আচ্ছা, আপনারা অনেকেই এটা বুঝতে পারতেছেন না, প্রশ্নটা একটু পড়েন। প্রশ্ন বলেছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 720 টাকা 2 বছর 4 মাসের মুনাফা কত? তাহলে খেয়াল করেন, কোনো কিছু যেহেতু বলে নেই, আমরা বুঝতে পারতেছি যে অঙ্কটা হচ্ছে সরল মুনাফার অঙ্ক। কিসের অঙ্ক? এটা হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফার যেহেতু অঙ্ক, আমাদেরকে হচ্ছে 5 টাকা হার মুনাফায় 720 টাকা 2 বছরের 4 মাসের মুনাফা কত? 2 বছর 4 মাস। তো আমরা কি করছি, প্রথম 1 বছরের মুনাফা কত হয় এটা বের করে ফেলছি 720 টাকায়। তো 1 বছরের জন্য হচ্ছে 720 এর 5%, তার মানে হচ্ছে 36 টাকা হয় 1 বছরের জন্য। তাহলে প্রথম 1 বছরে 36, পরের 1 বছরে 36, এরপরে দরকার 4 মাস। তাহলে 4 মাস হচ্ছে 1 বছরের তুলনায় কত ভাগ বলেন তো? 1 বছরে 12 মাস, তার মানে 4 মাস মানে 4 দিয়ে ভাগ দিলে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে টাকাটাও 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে 4 মাসের মুনাফা হচ্ছে 12 টাকা। তাহলে 36 প্রথম বছর, দ্বিতীয় বছর 36, তৃতীয়তে 4 মাস, তাহলে 2 বছর 4 মাস সব মিলে কত টাকা হইলো? 84 টাকা হইলো। 12 কেমনে হইলো এটা একজন প্রশ্ন করছে। 12 হইছে ওই যে 4 মাসের টাকা বের করছি, সেই জন্য 12 হইছে। ক্লিয়ার? ওকে। দেখেন, আমি সবসময় বলতেছি যে আপনি প্রশ্ন পড়ে সহজভাবে চিন্তা করা যায় কিনা এইটা ম্যাটার করে। এইটা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন যে পরীক্ষার হলে টাইম কম লাগতেছে, অঙ্ক না করেও অঙ্ক করতে পারতেছেন বা ফাইন্ডিংস বের করে ফেলতে পারতেছেন। ওকে, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে মুনাফার হার 10% হলে 600 টাকা 3 বছরে মুনাফা কত টাকা? সেম অঙ্ক, করাচ্ছি না, HW দিয়ে দিচ্ছি। এবার আসি এই অঙ্কটায়, খেয়াল করেন এটা আর বেশি নাই। একজন বলছে ভাই আর কয়টা আছে? আর বেশি নেই, ফ্রি ক্লাসে বেশি অঙ্ক দিলে তো আপনারা বোর হয়ে যাবেন, অলরেডি মানুষ কমা শুরু হয়েছে। তো আর বেশি নাই, 3-4টা স্লাইড আছে, এরপরে আমরা শেষ করে দেবো। একটু কষ্ট করে থাকেন, যারা থাকতেছেন তাদের জন্য ধন্যবাদ। আমি জানি যে ম্যাথ ক্লাস অনলাইনে বেশিক্ষণ ধরে করা অনেকের কাছে বোরিং মনে হইতে পারে, বাট স্টিল আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলা, এগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেক্টিভ হয় এবং প্রচুর স্টুডেন্ট থাকে। ইভেন ম্যাথ ক্লাস যদি আমি 3-4 ঘন্টাও নেই, তখনও কিন্তু স্টুডেন্ট দেখি যে আছে। তো যারা ধৈর্য ধরতে পারবেন, যারা একটু কষ্ট করে ক্লাসটা করতে পারবেন, তাদের জন্য কিন্তু ভালো। কারণ নার্সিং প্রফেশনে গেলে কিন্তু আপনার অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক টাইম ধরে কিন্তু কাজ করতে হবে, নাইট শিফট করতে হতে পারে। তো তখন কিন্তু বলতে পারবেন না যে আমি চলে যাই বাসায়, কারণ আপনারা চুজ করতেছেন নার্সিং। সো নার্সিং মানে হচ্ছে সেবা করা। ওকে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে এখানে খেয়াল করেন, খুব সহজ একটা জিনিস, উল্টা দিক থেকে করে আসেন। পিতার বয়স দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে 62 থেকে 2 মাইনাস দেন, আর দ্বিগুণ অপেক্ষা বেশি বলছে না, তাহলে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত আসতেছে? 30 আসতেছে উত্তর। এটা হচ্ছে সহজে করা, হ্যাঁ, উল্টা দিক থেকে।
যে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে পিতার বয়স অলরেডি 2 বছর বেশি, 2 বছর কমায় দিছি, দ্বিগুণ অপেক্ষা ছিল 2 দিয়ে ভাগ দিয়ে দিছি 30। অথবা চাইলে আপনি এইভাবে করতে পারেন যে পুত্র ধরি এক্স, আপনার যদি মনে লাগে পুত্র এক্স, তাহলে পিতা হবে কত? পিতা হবে হচ্ছে আমাদের 2x+2, কারণ বলছে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি এবং সেটা হচ্ছে 62 বছর। এরপরে এক্স এর ভ্যালু বের করবেন, এক্স এর ভ্যালু হবে 30, এক্স এর ভ্যালু হবে 30। তাহলে এটা উল্টা দিক থেকে চিন্তা করলেও তাড়াতাড়ি হয়। ওকে, ওকে। এরপরে আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? এইটাও দেখেন কত হয়, 30 বছর হবে উত্তর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা যদি পুত্রকে এক্স ধরে নেই তাহলে পিতা হবে কত বলেন তো? পিতা হবে 3x। তাহলে এইভাবে সাজাবেন, 3x প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 40 বছর, এরপরে এক্স এর ভ্যালু বের হবে হচ্ছে 10 বছর, অতএব 3x মানে হচ্ছে 30 বছর। ওকে, পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে, 3 গুণ হলে পিতার বয়স কত? তো আমরা পুত্রের বয়সকে ধরে নিচ্ছি x বছর, পিতার বয়সকে ধরলাম 3x। তো 3x x হচ্ছে 40, সেখান থেকে x বের হবে 10 এবং 3x মানে হচ্ছে 30 বছর, 30 বছর। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা দেখেন, পিতার ও 2 সন্তানের বয়সের গড় 27 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা প্লাস 2 সন্তান, পিতা প্লাস 2 সন্তান মিলে কতজন বলেন তো? 3 জন। তো তাদের গড় বয়স যদি 27 হয় তাহলে মোট বয়স হবে 81 বছর। আর 2 সন্তানের গড় বয়স কত? 2 সন্তানের গড় বয়স হচ্ছে 20 বছর, তাহলে 2 সন্তানের মোট বয়স হচ্ছে 40 বছর। তাহলে পিতার বয়স কত? মাইনাস করে দেন, তাহলে মাইনাস করলে পিতার বয়স হবে 31 বছর। কত হবে? 31 বছর, রাইট? আচ্ছা, তাহলে সরি 31 বছর না, 41 বছর, 41 বছর হবে। এটাকে বলে স্লিপ অফ পেন, মানে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে আর কি। তো পিতা 2 সন্তান, তাদের গড় বয়স দেওয়া আছে, তার গড় বয়স থেকে মোট বয়সে যাইতে হলে যতজনের গড় তত দিয়ে গুণ দিতে হয়। তাহলে পিতা 2 সন্তান মানে হচ্ছে 3 জন, তাদের গড় বয়স 27, তাহলে মোট বয়স হচ্ছে 27 গুণ 3 মানে 81 বছর। 2 সন্তানের গড় বয়স 20 বছর, তাহলে মোট বয়স হবে 20 গুণ 2 মানে 40 বছর। তারপরে পিতা 2 সন্তান থেকে 2 সন্তান বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম পিতার বয়স, পিতার বয়স 41 বছর, রাইট? আচ্ছা, আর বেশি অঙ্ক নাই, আপনারা চিল্লাচিল্লি করেন না, কমেন্টে আমি দেখতে পাচ্ছি আপনারা বেহুদা আলাপ দিচ্ছেন। তো আপনারা জানতেন যে ক্লাস আছে, তো এইগুলা বলেন না। এরপর আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পুত্রের বয়স কত? এইটা আপনাদের জন্য HW দিলাম, নিজেরা করে নেবেন, নিজেরা করে নেবেন, একই রকম অঙ্ক একটা করাইছি। আচ্ছা, এখানে আছে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 150 দিনের খাবার আছে, 50 দিন পর 2 জন ছাত্র চলে গেলে কতদিন চলবে? এটাও HW, ওই জৈবিক নিয়ম করাইছে, ওই ওই নিয়মে করে ফেলবেন। আচ্ছা, এটা দেখেন, একটি টেবিল ল্যাম্প 3600 টাকায় ক্রয় করা হলো, 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এটা এই যে 3600 টাকায় ক্রয় করছে, এটা হবে 100%, আর 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য 120%।
এরপরে বাকিটা আপনারা বের করবেন বিক্রয় মূল্য হোয়াট, কারণ অলরেডি এরকম অঙ্ক আমরা করাইছি। HW নিজেরা করে নেবেন। ওকে, আচ্ছা, এবং এইটা সব লাস্ট স্লাইড আমাদের আজকের। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 50 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের গতিবেগ কত? প্রতি ঘন্টায় কিলোমিটারের মনে হয় আছে উত্তরগুলো, আপনারা একটু এখানে কিলোমিটার নিয়ে নেন। কিলোমিটার কিলোমিটার কিলোমিটার। ওকে, তাহলে ওইটা ওই অঙ্কটার মতোই, 50 গুণ হচ্ছে 3600 ভাগ হচ্ছে 1000, এরপরে 0 0 এগুলো কেটে দিবেন, এটা হবে 180 কিলোমিটার। কত? 180 কিলোমিটার। এই টাইপেরও একটা অঙ্ক আমরা অলরেডি করাইছি। তো এইটাই ছিল আমাদের লাস্ট স্লাইড। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে। যারা যারা আমাদের নার্সিং ফার্স্ট টাইমার ফুল কোর্সে ভর্তি হতে চান, এখন কিন্তু ডিসকাউন্টও চলতেছে, প্লাস হচ্ছে ভর্তি চলতেছে। কয়েকদিন পর ভর্তি অফ হয়ে যাবে, তখন কিন্তু আবার ভর্তি হইতে পারবেন না ব্যাচের মধ্যে, কারণ একটা লিমিটেশন থাকে। তো সেই লিমিটেশন ওভার হয়ে গেলে কিন্তু আর পারবেন না। সো যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু ভর্তি হয়ে যান। হ্যাঁ, যারা ভর্তি হতে চান কি ভর্তি হয়ে যান। ওকে, ফার্স্ট টাইমার ফুল কোর্স। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্যশীল, নার্সিং প্রফেশনে গিয়ে আপনারা অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক কোনোদিন আপনাদের হাতে সেবা নেওয়ার। সেই দিনের প্রত্যাশায় আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা যারা পেইড ব্যাচে ভর্তি হবেন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এছাড়া আমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করা হয় মাঝে মধ্যেই, তো ফ্রি ক্লাসও আপনাদের সাথে দেখা হইতে পারে। তো টিল দেন সবাই ভালো থাকেন। সবাইকে থ্যাংক ইউ।